উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা গত ক্লাসে জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জৈব রসায়ন জৈব যৌগ দ্বিতীয় অধ্যায়ের সমানতা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সমানতাটা কি। একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের যদি গাঠনিক সংকেত ভিন্ন হয়, যার কারণে তাদের যদি ভৌত রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়, তখন এই যৌগসমূহকে পরস্পরের সমাণু এবং বিষয়টিকে বলা হয় সমানতা। আবারও বলছি, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগসমূহের মধ্যে যদি গাঠনিক সংকেত ভিন্নতার কারণে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয়, তখন এই সকল যৌগসমূহকে পরস্পরের সমাণু এবং বিষয়টিকে সমানতা বলে। উদাহরণস্বরূপ আমরা C2H6O এই আণবিক সংকেতটাকে বিবেচনা করি। এই আণবিক সংকেত দিয়ে আমরা এরকম দুইটা যৌগ লিখতে পারি, CH3CH2OH, আর আরেকটি লিখতে পারি CH3OCH3। এই যৌগটা হলো ইথানল, যাহা অ্যালকোহল শ্রেণীর সদস্য, আর এই যৌগটার নাম হলো ডাইমিথাইল ইথার বা মিথক্সি মিথেন, একটি ইথার শ্রেণীর সদস্য, অর্থাৎ দুটো ভিন্ন সমগোত্রীয় যৌগের সদস্য হয়ে যাচ্ছে, কিন্তু তাদের উভয়েরই আণবিক সংকেত এক। তাহলে আণবিক সংকেত এক হবে আর গাঠনিক সংকেত হবে ভিন্ন, ফলে তারা ভৌত রাসায়নিক ধর্মে ভিন্নতা প্রদর্শন করবে। এইরকম যৌগসমূহকে পরস্পরের সমাণু বলা হবে। এখন আমরা সমানুতার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। সমানুতা দুই ধরনের, এক হলো গাঠনিক বা কাঠামোগত সমানুতা, দুই নম্বর হলো স্টেরিও সমানুতা। প্রথমে আমরা আলোচনা করি গাঠনিক বা কাঠামোগত সমানুতা নিয়ে। গাঠনিক বা কাঠামোগত সমানুতা হলো অণুর গঠনগত আণবিক সংকেত এক হবে, শুধু গাঠনিক সংকেতটা ভিন্ন হবে, অর্থাৎ কাঠামোটা ভিন্ন হবে, ফলে তাদের ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। এরকম যৌগসমূহকে বলা হবে কাঠামোগত সমানুতা। এই গাঠনিক বা কাঠামোগত সমানুতা কয়েক ধরনের। প্রথম হলো চেইন সমানুতা। চেইন সমানুতা বলতে আমরা বুঝি, যদি একই আণবিক সংকেত এবং বিশিষ্ট যৌগসমূহের কার্বন শিকলের গঠন সরল বা শাখাযুক্ত, এই ভিত্তিতে যে সমানুতার উদ্ভব হবে তাকে বলা হবে চেইন সমানুতা। যেমন এই যৌগটা হলো বিউটেন, নরমাল বিউটেন। আর এখন আমরা যদি এর আণবিক সংকেত দিয়ে যদি আরেকটা যৌগ বিবেচনা করি, তাহলে এই যৌগটার নাম হলো 2-মিথাইল প্রোপেন, যাদের পরস্পরই আণবিক সংকেত হলো C4H10। অর্থাৎ এই যৌগের আণবিক সংকেত C4H10 এবং এই যৌগের এই 2-মিথাইল প্রোপেন অথবা আইসোবিউটেন, এই যৌগটার উভয়ের আণবিক সংকেত হলো C4H10। এদের মধ্যে পার্থক্য হলো যে এই অণুর সংকেতটা হলো সরল আর এটি হলো শাখাযুক্ত, এই হলো মূল পার্থক্য। উভয়ের আণবিক সংকেত একই। এবার আমরা আলোচনা করতে পারি কার্যকরী মূলক সমানুতা। এখন আমরা কার্যকরী মূলক সমানুতা হলো, আমরা প্রথম উদাহরণে আলোচনা করেছি যে একই আণবিক সংকেত দিয়ে দুইটি গাঠনিক সংকেত তৈরি হবে বা দুইটি সমাণু তৈরি হবে, যাদের উভয়ই কার্যকরী মূলক ভিন্ন, অর্থাৎ তারা ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর সদস্য। যেমন
C2H6O, এই দিয়ে দুইটি সমাণু CH3 CH2OH, এই হলো ইথানল। আর আরেকটি লেখা যায় CH3O, CH3 হলো মিথক্সি মিথেন, এটি একটি ইথার যৌগ। এর কার্যকরী মূলক হলো ইথারীয় মূলক, আর এর কার্যকরী মূলক হলো অ্যালকোহলীয় মূলক। অর্থাৎ এটা অ্যালকোহল শ্রেণীর সদস্য, এটা ইথার শ্রেণীর সমগোত্রীয় শ্রেণীর সদস্য, উভয়ের আণবিক সংকেত এক। ফলে এই দুইটা যৌগের মধ্যে পার্থক্য হলো কার্যকরী মূলকের। এরকম সমানুতাকে বলা হয় কার্যকরী মূলক সমানুতা। 3 নম্বরে আমরা আলোচনা করতেছি অবস্থান সমানুতা। গ নাম্বার, অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা হলো শিকলে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতার উৎপত্তি হবে তাকে বলা হবে অবস্থান সমানুতা। এখানে আমরা অ্যালকোহল শ্রেণীর দুইটা সদস্য লিখেছি, যার প্রথমটিতে কার্যকরী মূলকের অবস্থান 2 নম্বর কার্বনে, আর এটিতে কার্যকরী মূলকের অবস্থান 1 নম্বর কার্বনে। এই যৌগের নাম হলো 1 প্রোপানল, আর এই যৌগের নাম হলো 2 প্রোপানল। তাহলে দেখা যাচ্ছে যে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে এই সমানুতার উৎপত্তি ঘটেছে। অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থান দুই যৌগের ক্ষেত্রে দুই নম্বর, দুই ভিন্ন কার্বনে। এবার আমরা আলোচনা করি মেটামারিজম নিয়ে আলোচনা করতে পারি। ঘ নাম্বার, মেটামারিজম। মেটামারিজম হলো এই ধরনের সমাণু যাদের কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হবে কিন্তু মোট সংখ্যা একই থাকবে। অর্থাৎ তাদের স্ট্রাকচারটার মধ্যে একটু পার্থক্য থাকবে। যেমন আমরা আলোচনা করতে পারি CH3, এটি একটি কিটোন শ্রেণীর যৌগ, এটি একটি কিটোন শ্রেণীর যৌগ, নাম হলো 2 পেন্টানল। কারণ এখানে 5টা কার্বন আছে। আবার আমরা যদি আরেকটা যৌগ লিখি CH3CH, তাহলে এটা হবে 3 পেন্টানল। 2 পেন্টানল আর 3 পেন্টানল, উভয় যৌগে 5টি কার্বন বিদ্যমান। এখানে কার্যকরী মূলক হলো 2 নম্বর কার্বনে, এবং তার বাম পাশে 3টি কার্বন, ডান পাশে 1টি কার্বন, মোট হলো 5টি কার্বন। আর এখানে কার্যকরী মূলকের এই পাশে 2টি কার্বন, এই পাশে 2টি কার্বন, 2 যোগ 1 যোগ 2, মোট কার্বন সংখ্যা 5। অর্থাৎ মোট কার্বন সংখ্যা শিকলে সমান থাকবে কিন্তু কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যা ভিন্ন হবে। এরকম সমানুতাকে বলা হয় মেটামারিজম। মেটামারিজমের ক্ষেত্রে আমরা আরো একটা উদাহরণ দিতে পারি ইথার শ্রেণীর যৌগ দিয়ে। এই উভয় যৌগে ইথার শ্রেণীর যৌগ, যাদের উভয়টিতে কার্বন সংখ্যা মোট কার্বন সংখ্যা 4। এখানে কার্যকরী মূলকের বাম পাশে 2টি, ডান পাশে 2টি। এখানে কার্যকরী মূলকের বাম পাশে 1টি, ডান পাশে 3টি, মোট 4টি। এখানে মোট 4টি, কিন্তু এটা হলো পরস্পরের ভিন্ন সমাণু, এবং কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে এই সমানুতাটার উৎপত্তি ঘটেছে। এই যৌগটির নাম হচ্ছে ইথোক্সি ইথেন, আর এই যৌগটার নাম হচ্ছে মিথক্সি প্রোপেন। আর ইথোক্সি ইথেন, এই হলো মেটামারিজম। তাহলে মেটামারিজম হলো কার্যকরী মূলকের উভয় পাশের কার্বন সংখ্যার ভিন্নতার কারণে
এই সমানতার উৎপত্তি ঘটে। সর্বশেষ আমরা যে গাঠনিক সমান্তরটা আলোচনা করব সেটি হলো টটোমারিজম। টটোমারিজম হলো এক ধরনের গতিশীল সমানতা, যেখানে একটি সমাণু যে কার্যকরীমূলক অবস্থায় থাকবে আপনা আপনি পরিবর্তিত হয়ে ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট সমাণুতে পরিণত হয়ে যাবে এবং এদের মধ্যে একটা গতিশীল অবস্থা বিরাজ থাকবে, অর্থাৎ একটি সমাণু থেকে আরেকটি সমাণু অনবরত পরিবর্তন হতে থাকবে। এরকম সমানতাটাকে বলা হচ্ছে মেটামারিজম। আমরা বলছি একটি কার্যকরী বিশিষ্ট কোন একটা যৌগের কাঠামো আপনা আপনি পরিবর্তিত হয়ে যদি ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট সমাণুতে পরিণত হয় এবং উভয়ের মধ্যে যদি গতিশীল অবস্থা বিরাজ করে তখন এই ধরনের সমানতাটাকে বলা হয় টটোমারিজম। উদাহরণস্বরূপ আমরা এই যৌগটা সবাই চিনি, এটার নাম হলো প্রোপানন। এই যৌগের কার্যকরী মূলক হলো কার্বনাইল মূলক। এই যৌগটার আপনা আপনি কার্য গঠন চেঞ্জ করে এই অবস্থায় পরিণত হয়। এটি হলো একটি অসম্পৃক্ত অ্যালকোহল, যার নাম হলো প্রোপিন-2-অল। এই যৌগের নাম হলো প্রোপিন-2-অল আর এই যৌগের নাম হলো প্রোপানন। এরা পরস্পরের গতিশীল সমাণু, কারণ এই প্রোপানন আপনা আপনি পরিবর্তিত হয়ে প্রোপিন-2-অল হয়, আবার প্রোপিন-2-অল আপনা আপনি পরিবর্তিত হয়ে প্রোপাননে পরিণত হয়, অর্থাৎ উভয়ের মধ্যে গতিশীল অবস্থা বিরাজমান এবং গতিশীল সাম্য অবস্থা বিরাজমান। এই জন্য মাঝখানে সাম্য অবস্থা চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ একটি পরিবর্তিত হয়ে আপনা আপনি আরেকটাতে হয়, আবার একটি পরিবর্তিত হয়ে আপনা আপনি একটি হয়। আর এরকম গতিশীল সমাণুগুলোকে বলা হবে মেটামারিজম। এখন আমরা স্টেরিও সমাণু নিয়ে আলোচনা করব। স্টেরিও সমাণু হলো আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ও এক, কিন্তু অণুতে পরমাণু বা গ্রুপগুলোর ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্যের কারণে এরকম সমানতার সৃষ্টি হবে। এই স্টেরিও সমান্তরটা দুই প্রকার। এক নম্বর হলো জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতাটা হলো যে কার্বন কার্বন অক্ষ বরাবর যদি মুক্ত আবর্তন সম্ভব না হয় তাহলে দুটি ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট যৌগের উদ্ভব ঘটে, যাদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য থাকে। এরকম সমাণুগুলোকে বলা হবে জ্যামিতিক সমানতা। এরকম সমানতা সাধারণত প্রতিসম অ্যালকিন সমূহের ক্ষেত্রেই বেশি দেখা যায়, অর্থাৎ প্রতিসম অ্যালকিন যাদের আণবিক গঠন এবি কার্বন কার্বন দ্বিবন্ধন এবি এই জাতীয় হয়, অথবা এবি কার্বন কার্বন দ্বিবন্ধন এওয়াই, যাদের আণবিক সংকেত এই জাতীয় হবে গাঠনিক সংকেত, তারা এই জ্যামিতিক সমানতাটা প্রদর্শন করবে। কারণ এই কার্বনের সাপেক্ষে এই কার্বনের মুক্ত আবর্তন সম্ভব হয় না বলে এই গ্রুপগুলোর অবস্থান স্থির হয়ে গিয়ে দুটি ভিন্ন সমানতার সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ আমরা A সমান CH3 C সমান যদি H ধরি তাহলে এরকম একটা সমাণু আসে। আবার কার্বন বন্ধন বরাবর যদি এখানে দেখা যাচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মুক্ত আবর্তন সম্ভব নয় বলে এই সমাণুতে একই মূলকগুলি এক পাশে অবস্থান করতেছে, আর এই ক্ষেত্রে এক জাতীয় মূলকগুলো ভিন্ন পাশে অবস্থান করতেছে। যে সমাণুতে এক জাতীয় মূলকগুলো এক পাশে অবস্থান করে সেই সমাণুকে বলা হয় সিস সমাণু, আর যে সমাণুতে অভিন্ন মূলকগুলি বিপরীত পাশে অবস্থান করে তাকে বলা হয় ট্রান্স সমাণু। তাহলে প্রথমটি হলো সিস সমাণু, দ্বিতীয়টি হলো ট্রান্স সমাণু। তো এই ক্ষেত্রে যৌগটির নাম হবে, যেমন এই যৌগটার নাম হবে সিস 2 বিউটিন আর এটার নাম হবে ট্রান্স 2 বিউটিন। সিস 2 বিউটিন ট্রান্স 2
বিউটিন। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব হয়নি বলিয়া দুইটি ভিন্ন কনফিগারেশন যুক্ত যৌগের সমান উৎপত্তি ঘটেছে। এরকম সমানতাকে বলা হয় জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সাধারণত অপ্রতিসম অ্যালকিন যাদের স্ট্রাকচার পূর্বে বলা হয়েছে যে এবি দ্বিবন্ধন সিএবি এই জাতীয় হয়, তারাই জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আরেক জাতীয় যৌগ যেমন সাইক্লো যৌগগুলো প্রতিস্থাপিত চাক্রিক যৌগ। এই ত্রিভুজ দ্বারা বোঝানো হয় সাইক্লোপ্রোপেন। এখন এখানে যদি দুই কার্বনের দুইটা ভিন্ন প্রতিস্থাপক আসে তাহলে আরেকটা করে হাইড্রোজেন থাকবে। এদেরকে যদি আমি এইভাবে লিখি, এই একভাবে লিখতে পারি, আবার এইভাবেও লেখা যায়। প্রথমটার নাম হলো, এই যৌগটার নাম হলো 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এখন এই সমাণুতে মিথাইল মূলক দুটি এক পাশে, হাইড্রোজেন দুটি এক পাশে, এই জন্য এটা হলো সিস সমাণু। আর এই যৌগে মিথাইল মূলক দুটি ভিন্ন পাশে, হাইড্রোজেন দুটিও ভিন্ন পাশে, এই জন্য এটা ট্রান্স সমাণু। সেই অনুযায়ী এই যৌগের নাম হবে সিস 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। সিস 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এই যৌগের নাম হবে ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এই হলো জ্যামিতিক সমানুতা। এবার আমরা আলোচনা করি আলোক সমানুতা বা আলোক সক্রিয় সমানুতা। আলোক সমানুতা আলোক সমানুতা হলো বিশেষ ধরনের আলোক সক্রিয়তা ধর্মের উপর নির্ভর করে এই সমানুতার উৎপত্তি ঘটে। যদি কিছু কিছু যৌগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের আণবিক সংকেত 1, গাঠনিক সংকেত 1, অণুতে পরমাণু সময় ত্রিমাত্রিক বিন্যাস প্রায় অনুরূপ, কিন্তু একটি সমাণু অপর সমাণুর উপর অবস্থাপনীয় হলে দেখা যাচ্ছে যে তাদের দ্রবণের ভিতর দিয়ে তল সক্রিয় আলোকে প্রবেশ করালে একটি সমতলীয় আলোর তলকে ডান দিকে, অপরটি সমতলীয় আলোর তলকে বাম দিকে ঘুরায়। এর ফলে যে সমানুতার উৎপত্তি ঘটে তাকে বলা হয় আলোক সমানুতা বা আলোক সক্রিয় সমানুতা। অর্থাৎ এদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এক হবে, কনফিগারেশনও মিল থাকবে, কিন্তু তল সমবর্তিত আলোকে তারা একটি সমাণু ডান দিকে, অপর সমাণু বাম দিকে ঘুরাবে, অর্থাৎ আলোক সক্রিয়তা ধর্মে ভিন্নতা প্রদর্শন করবে। এরকম সমানুতাটাকে বলা হয় আলোক সমানুতা। যেমন আমরা উদাহরণস্বরূপ এই যৌগটা বিবেচনা করি। এই যৌগেরটি OH মূলক, কার্যকরী মূলক OH, কার্বন কার্বন অক্ষ বরাবর, OH মূলকটি ডান দিকে, আবার এই সমানুতে OH মূলক বাম দিকে। এখন সমবর্তিত আলোর তলকে যদি এই যৌগের দ্রবণের ভিতর দিয়ে চালনা করি তাহলে সেটি আলোর তলকে ডান দিকে ঘুরায়, আবার এই যৌগের দ্রবণের ভিতর দিয়ে চালনা করলে দেখা যাচ্ছে যে এই যৌগটি বাম দিকে ঘুরায়। অর্থাৎ দুটো যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত প্রায় একই, শুধুমাত্র কনফিগারেশন ভিন্ন। অর্থাৎ এই ক্ষেত্রে OH মূলক ডান দিকে, এই ক্ষেত্রে OH মূলক বাম দিকে, ফলে তারা আলোক সক্রিয়তা ধর্মে ভিন্নতা প্রদর্শন করে। এই জন্য এই যৌগদ্বয় পরস্পরের সমাণু। যে যৌগটি আলোক তলকে ডান দিকে ঘুরায় তাকে সাধারণত প্লাস দিয়ে ধরা হয়, আর যেটি আলোক তলকে বাম দিকে ঘুরায় তাকে মাইনাস দিয়ে ধরা হয়। অর্থাৎ প্লাস দিয়ে বোঝানো হয় ডান দিকে ঘুরে, আর মাইনাস দিয়ে বোঝানো হয় বাম দিকে। আবার কনফিগারেশন বোঝানোর জন্য যদি দেখা যায় অপ্রতিসম কার্বনে কার্যকরী মূলকটি ডান দিকে থাকে তখন এটাকে ডি সমাণু বলে, আর যদি অপ্রতিসম কার্বনে কার্যকরী মূলকটি বাম দিকে থাকে তখন তাকে এল সমাণু বলা হয়। ডি মানে ডেক্সট্রো ডান দিক, আর এল মানে লিভো বাম দিক, এরকম অর্থে ব্যবহার করা হয়। তাহলে এই সমাণুটার নাম হবে ডি ল্যাকটিক অ্যাসিড, এই সমাণুর নাম হবে এল ল্যাকটিক অ্যাসিড, এল বা মাইনাস ল্যাকটিক অ্যাসিড, এটা হলো ডি প্লাস ল্যাকটিক অ্যাসিড, যেটি আলোক তলকে ডান দিকে। এখন আলোক সক্রিয়তা সমাণুর ক্ষেত্রে কয়েকটি বিষয় আমরা একটু লক্ষ্য করি। দেখা যাচ্ছে যে এই চিহ্নিত কার্বনে
যে চারটা কার্যকরী মূলক, চারটা মূলক চারদিকে আছে, কার্বক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক, মিথাইল মূলক, হাইড্রোজেন মূলক পরমাণু। অর্থাৎ এই তারকা চিহ্নিত কার্বনে চারটি ভিন্ন গ্রুপ বা পরমাণু আছে। এই জন্য এই কার্বনটিকে বলা হয় অপ্রতিসম কার্বন। বলা হয় অপ্রতিসম কার্বন, অথবা এটার আরেকটা নাম হলো কাইরাল কার্বন। তাহলে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন বলা হয় ওদেরকে যে কার্বনে আলোক সক্রিয় যৌগের যে কার্বনে চারটি ভিন্ন পরমাণু বা মূলক থাকে তাকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। যেমন চিত্রে এই যৌগের তারকা চিহ্নিত কার্বনটি একটি কাইরাল কার্বন। আবার দেখা যাচ্ছে যে এই যৌগ আর এই যৌগ পরস্পরের সমাণু। এই যৌগটাকে যদি আমরা আয়নার সামনে রাখি এই যৌগ মনে হবে, আবার এই যৌগটাকে যদি আমরা আয়নার সামনে রাখি এই যৌগ মনে হবে। অনেকটা ডান হাতকে যদি আমরা আয়নার সামনে রাখি তাহলে বাম হাত মনে হবে, আবার বাম হাতকে আমরা যদি আয়নার সামনে রাখি তাহলে ডান হাত মনে হবে, এরকমের মতো। এরকম সমাণুগুলোকে বলা হয় পরস্পরের যে, অর্থাৎ এরা শুধুমাত্র আলোক সক্রিয়তা ধর্মে ভিন্ন হবে, কিন্তু তাদের এর কারণ হলো যে একটি যৌগ অপরটি যৌগের উপর অউপস্থাপনীয় হবে। এরকম তাহলে আলোক সক্রিয়তা যৌগ নিয়ে আমরা আজকে সমানতা নিয়ে আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করেছি। যে প্রথমে আমরা সমানতা কি আলোচনা করেছি, সমানতার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি গাঠনিক সমানতা নিয়ে, কাঠামোগত বা শ্রেণী সমানতা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি কার্যকরীমূলক সমানতা, মেটামরিজম, টটোমারিজম ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা আলোচনা করেছি জ্যামিতিক সমানতা, এরপর আমরা আলোচনা করেছি আলোক সমানতা, তারপরে আমরা আলোচনা করেছি কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন, তারপরে আমরা আলোচনা করেছি দর্পণ প্রতিবিম্ব নিয়ে, যে একটা যৌগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপর যৌগের দর্পণ প্রতিবিম্ব। এই দর্পণ প্রতিবিম্ব বিশিষ্ট যৌগগুলো যদি সমান পরিমাণে মিশ্রিত থাকে তখন তাদেরকে বলা হয় রাসায়নিক মিশ্রণ। তাহলে রাসায়নিক মিশ্রণ হলো রাসায়নিক মিশ্রণ। দুটি এনানসিওমারের সমানুপাত মিশ্রণকে বলা হয় রাসায়নিক মিশ্রণ। এনানসিওমারটা হলো এই যৌগ আর এই যৌগ পরস্পরের এনানসিওমার, কারণ একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব। অর্থাৎ যে সমন্বয়ের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু আলোক সক্রিয় ধর্মে ভিন্ন এবং একটা অপরটির উপর অউপস্থাপনীয় হয়, তখন এই যৌগগুলোকে বলা হয় এনানসিওমার। আর দুটি এনানসিওমারের সমানুপাত মিশ্রণকে বলা হয় রাসায়নিক মিশ্রণ। কারণ রাসায়নিক মিশ্রণ এই কারণে বলা হচ্ছে যে এই যৌগের যদি 10 অণু নিয়ে আর এই যৌগের যদি 10 অণু নিয়ে একটা মিশ্রণ তৈরি করি, এটি যে পরিমাণ আলোর তলকে যে পরিমাণ ডান দিকে ঘোরাবে এটি আবার সম পরিমাণ বাম দিকে ঘোরাবে, ফলে আলো সোজা পথে চলে যাবে। এই কারণে এদের দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে বলা হচ্ছে রাসায়নিক মিশ্রণ। তাহলে আলোক সক্রিয়তা সম্পর্কে এই পর্যন্ত আমাদের আলোচনা। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শিক্ষার্থীবৃন্দ, আলোক সক্রিয়তা যৌগ বা আলোক সক্রিয়তা ধর্ম নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে হয়। প্রথমত আমরা আলোচনা করতে পারি যে আলোক সক্রিয় যৌগ হওয়ার শর্ত হলো, প্রথম শর্তটি হলো যে দুটি যৌগ পরস্পরের এনানসিওমার হতে হবে, অর্থাৎ একটির দর্পণ প্রতিবিম্ব অপরটির উপর অউপস্থাপনীয় হতে হবে। 2 নম্বর শর্ত হলো যে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো যে সমবর্তিত আলোর তলকে ডানে বা বামে ঘোরাতে হবে। এই হলো আলোক সক্রিয় হওয়ার সমাণু হওয়ার 3টি শর্ত। আলোক সক্রিয় সম্পর্কে কয়েকটি বিষয় হলো, যেমন কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন, যেটা আমরা আগে আলোচনা করেছি, যে কোনো একটা কার্বনে যদি 4টি ভিন্ন পরমাণু বা মূলক থাকে তখন তাকে বলা হয় কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। আর
পরের বিষয় হলো যে রেসিমিক মিশ্রণ, দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। তারপরের বিষয়টি হলো যে এনানসিওমারটা কি, যদি দুইটি আলোক সক্রিয় যৌগের মধ্যে এমন হয় যে একটি অপরটির দর্পণ প্রতিবিম্বন কিন্তু তারা সমর্থিত আলোতলকে সমপরিমাণে ডানে অথবা বামে ঘুরায়, তাদেরকে বলা হয় এনানসিওমার। যেমন ডিল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিডের এনানসিওমার, এল ল্যাকটিক অ্যাসিড ডিল্যাকটিক অ্যাসিডের এনানসিওমার। কারণ ডিল্যাকটিক অ্যাসিডের দর্পণ প্রতিবিম্ব এল ল্যাকটিক অ্যাসিডের মতো, আবার এল ল্যাকটিক অ্যাসিডের দর্পণ প্রতিবিম্ব ডি ল্যাকটিক অ্যাসিডের মতো, এবং একটি দর্পণ প্রতিবিম্ব অপরটির উপর অবস্থাপনীয় হয়। আবার ডিল্যাকটিক অ্যাসিড যে পরিমাণে আলোর তলকে ডান দিকে ঘুরায়, এল ল্যাকটিক অ্যাসিড ঠিক সমপরিমাণ আলোর তলকে বাম দিকে ঘুরায়। এখন আমরা আলোচনা করতে পারি কোন একটি যৌগ ডি বা এল কেন। আমরা যদি সর্বশেষ অপ্রতিসাম্য কার্বন অর্থাৎ কোন একটা যৌগকে যদি আমরা কনফিগারেশন অঙ্কন করি, তাহলে মূল কার্যকরী মূলক থেকে সবচেয়ে দূরবর্তী অপ্রতিসাম্য কার্বনে যদি কার্যকরী মূলকটি ডান দিকে থাকে তখন তাকে বলা হয় ডি সমাণু, আর যদি কার্যকরী মূলকটি বাম দিকে থাকে তখন তাকে বলা হয় এল সমাণু। যেমন ডি ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচার থেকে দেখি যে অপ্রতিসাম্য কার্বনে হাইড্রোক্সিল মূলকটি ডান দিকে, এই জন্য এটা ডি সমাণু। আর এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখাচ্ছি যে মূল কার্যকরী মূলক কার্বক্সিল মূলক উপরে তল বরাবর বিবেচনা করলে অপ্রতিসাম্য কার্বনে ওএইচ মূলকটি বাম দিকে, এই জন্য এটা হচ্ছে এল সমাণু। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।